আমরা ক্লাস 9 এর প্রথম সামেটিভ অর্থাৎ ফার্স্ট সামেটিভের যে 40 নম্বরের কোশ্চেন আসবে সেই 40 নম্বরের কোশ্চেনের ডাব অ্যান্ড ডাত এই কোশ্চেন ব্রাঞ্চ থেকে যে সমস্ত মডেল সেটগুলো রয়েছে সেই মডেল সেটগুলো আমরা করতে চলেছি। অর্থাৎ আজকে আমরা প্রথম মডেল সেট করব। আমরা জানি আমাদের যে প্রথম সামেটিভ এক্সাম হবে তাতে আমাদের 40 নাম্বারের অর্থাৎ ফুল মার্কস 40 নাম্বারের প্রশ্ন থাকবে এবং এই 40 নাম্বারের প্রশ্নের মধ্যে কি কি থাকবে? আমাদের থাকবে সিন অর্থাৎ যেগুলো আমরা বই থেকে পড়েছি, অর্থাৎ বইয়ের যে সমস্ত পোয়েম এবং বইয়ের যে সমস্ত প্রোজ রয়েছে সেগুলো পড়বে। তার সঙ্গে পড়বে আনসিন প্যাসেজ অর্থাৎ যেটা আমরা পড়িনি কিন্তু কোনো একটা নিউজ পেপার বা কোনো একটা আর্টিকেল থেকে কিছু একটা প্যাসেজ তুলে দেওয়া থাকবে এবং সেখান থেকে আমাদের প্রশ্ন উত্তর করতে হবে। তার সঙ্গে থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইটিং, তার সঙ্গে থাকবে রাইটিং আর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তাহলে এই যে 4টি সেকশনে আমাদের ক্লাস 9 এর 40 নম্বরের পরীক্ষা হবে, এই যে স্ট্রাকচার এটা কিন্তু মাধ্যমিকের স্ট্রাকচার, অর্থাৎ মাধ্যমিকেও এইভাবেই কিন্তু আমাদের সিন, আনসিন, রাইটিং, গ্রামার এবং ভোকাবুলারি থাকে। যেমন সিনে থাকে মাধ্যমিকে 20 নাম্বার, আনসিনেও থাকে 20 নাম্বার, আর রাইটিং এ থাকে 30 নাম্বার, গ্রামারে থাকে 12 নাম্বার এবং ভোকাবুলারিতে থাকে 8 নাম্বার। টোটাল 90 নাম্বারের আমাদের মাধ্যমিক এক্সাম হয়। তাহলে এই এক্সাম প্যাটার্ন অনুসারেই কিন্তু আমরা ক্লাস 9 এ প্রথম 40 নাম্বারের পরীক্ষা দিতে চলেছি সামেটিভ 1 এ। তো আজ থেকে সামেটিভ 1 এর যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো রয়েছে, যেটা আমরা ডাব অ্যান্ড ডাতের যে কোশ্চেন ব্রাঞ্চ, সেই ডাব অ্যান্ড ডাতের কোশ্চেন ব্রাঞ্চ থেকে আমরা করতে চলেছি। তো প্রথম সেট দেখো, সেকশন নাম্বার 1 রিডিং কম্প্রিহেনশন সিন। আমরা প্রথমে প্যাসেজটিকে পড়ব এবং এই প্যাসেজটির মধ্যেই যেটুকু উত্তর থাকবে সেটুকু থেকে বেছে নিয়েই কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে। অর্থাৎ এই যে গল্পটা পুরোটাই আমরা পড়েছি বইয়ে, সেই পুরোটা কিন্তু পড়ে অ্যান্সার করা যাবে না। যেটুকু তুলে দেওয়া থাকবে আমাদের কোশ্চেন পেপারে সেটুকু পড়েই কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে। তো দেখো, রিড দ্য প্যাসেজ carefully and answer the following questions. Bhola grandpa and his wife, Bhola grandpa এবং তার স্ত্রী lived বাস করত at the western end পশ্চিম প্রান্তে of our village আমাদের গ্রামে। a large বকুল tree একটা বড় বকুল গাছ overshadowed ছায়া করে থাকতো their hut তাদের কুঁড়ে ঘরটিকে। in the বকুল tree বকুল গাছের মধ্যে lived বাস করত a small troop of monkeys এক দল বানর। ভোলা গ্র্যান্ডপা and his wife ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী did not mind it এতে কিছু মনে করতো না। one moonlit night এক চন্দ্রালোকিত রাত্রিবেলায় we were returning আমরা ফিরছিলাম from a festival একটি উৎসব থেকে। The road was রাস্তাটি ছিল long and foggy লম্বা এবং কুয়াশাচ্ছন্ন। I was riding আমি চড়ছিলাম on the village চৌকিদার shoulders অর্থাৎ গ্রামের যে চৌকিদার সেই চৌকিদারের কাঁধে করে। Suddenly হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা let out ভোলা গ্র্যান্ডপা নির্গত করলো a loud wail তীব্র আর্তনাদ। Everyone in our party আমাদের দলের প্রত্যেকে was surprised অবাক হয়ে গেল। We halted আমরা থামলাম। Enquiry revealed তদন্ত প্রকাশ করলো that যে ভোলা গ্র্যান্ডপা had taken নিয়ে গিয়েছিল his grandson তার নাতিকে to the festival সেই উৎসবে। He had tightly held সে শক্ত করে ধরেছিল onto the two fingers of the boy সেই বালকটির দুটো আঙুল। He did not realize সে অনুভব করতেই পারেনি when those fingers কখন সেই আঙুলগুলো slipped out অর্থাৎ স্লিপ করে বেরিয়ে গিয়েছিল।
ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা আগের মতনই কিন্তু ওইভাবেই ধরেছিল, কিন্তু আঙুলগুলো মানে স্লিপ করে বেরিয়ে গিয়েছিল। দেন তারপর সামওয়ান কেউ একজন আস্কড ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কি ধরে আছে। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, তখন সে তার নাতির কথা মনে করলো অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং একটি তীব্র আর্তনাদ করলো। তাহলে এইটুকু পড়ার পর আমরা এবার কোশ্চেন অ্যান্সারে আসবো। দেখো কোশ্চেন নাম্বার এ, কোশ্চেন নাম্বার এ তে কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। অর্থাৎ চারটে করে অপশন দেওয়া আছে, তার মধ্যে একটি অপশনকে সঠিক যে অপশন সেটাকে চয়েস করতে হবে। 1 নম্বর, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী বাস করতো ইন, কোথায় বাস করতো, আমরা আগেই জেনেছি যে ইন মাই ভিলেজ বা আওয়ার ভিলেজ। তাহলে আমাদের গ্রাম বলতে এখানে ন্যারেটরের গ্রাম, আমরা এখানে বলতে পারি অপশন নাম্বার এ দ্য ন্যারেটরস ভিলেজ হবে সঠিক অ্যান্সার। এখানে আমরা স্মল ভিলেজ বা স্মল টাউন, টাউনের কথা বা ন্যারেটরস টাউন এরকম কথা পাইনি, তাই সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ দ্য ন্যারেটরস ভিলেজ। কোশ্চেন নাম্বার 2, ইন দ্য বকুল ট্রি, বকুল গাছে, ওভার শ্যাডোয়িং মানে ছায়া করেছিল ভোলা গ্র্যান্ডপাস হাট, ভোলা গ্র্যান্ডপার কুড়ে ঘরকে, লিফট যে ছায়া করেছিল বা যারা ছিল তারা বাস করতো, কারা বাস করতো, ব্যাটস না বার্ডস না মাঙ্কিজ না আউলস, আমরা জানি মাঙ্কিজ বাস করতো, এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। কোশ্চেন নাম্বার 3, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড আদার্স, ভোলা গ্র্যান্ডপা এবং অন্যান্যরা ওয়ার রিটার্নিং ফিরছিল ফ্রম দ্য ফেস্টিভ্যাল উৎসব থেকে, অন 1 কোন সময়ে ফিরছিল, ডার্ক নাইট নাকি সেমি ডার্ক নাইট নাকি মুনলিট নাইট নাকি ব্রাইট মর্নিং, আমরা জানি মুনলিট নাইট, এক চন্দ্রালোকিত রাত্রিবেলায় তারা ফিরছিল। কোশ্চেন নাম্বার 4, ভোলা গ্র্যান্ডপা হেল্ড অন টাইটলি টু হিজ গ্র্যান্ডসন্স, নো ফিঙ্গার, 1 ফিঙ্গার, 2 ফিঙ্গার্স, অল দ্য ফিঙ্গার্স, আমরা জানি 2 ফিঙ্গার্স অর্থাৎ দুটো আঙুলকে শক্ত করে ধরেছিল। এবার দেখো আমরা চলে আসব কোশ্চেন নাম্বার বি। কোশ্চেন নাম্বার বিটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নের উত্তর লিখতে গিয়ে আমাদের অসুবিধা হয়। কিভাবে এই প্রশ্নের উত্তর লিখবো সেগুলো আমরা জানবো। দেখো কি আছে, হোয়াট ডিড নট ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ মাইন্ড, এটার মানে কি। আগে দেখো এই সেন্টেন্সটা সাবজেক্ট কে, এই সেন্টেন্সটা সাবজেক্ট হলো ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, আর মাইন্ড মানে মনে করা, আর ডিড নট মাইন্ড মানে মনে করতো না, আর হোয়াট মানে কি। তাহলে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী কি মনে করতো না। যখন এই প্রশ্ন আমরা পাবো তখন অ্যান্সার লেখার সময় আমরা কিভাবে লিখবো, প্রথমে সাবজেক্টকে আগে নিয়ে আসবো, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ এটা আগে লিখবো, তারপর ডিড নট লিখবো, তারপর মাইন্ড লিখবো। তাহলে কিভাবে লিখবো, প্রথমে লিখবো ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, অ্যান্ড হিজ ওয়াইফ। এবার লিখবো ডিড নট, ডিড নট, ডিড নট মাইন্ড। তাহলে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী মনে করতো না, প্রশ্ন হচ্ছে কি মনে করতো না। দেখা যাক আমরা চলে যাব আমাদের টেক্সটে, এখান থেকে দেখবো কি মনে করতো না। প্রথমে দেখো লেখা আছে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, এটা মনে করতো না। কোনটা মনে করতো না, ওই যে ইন দা বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, অর্থাৎ বকুল গাছে যে একদল বানর বাস করতো সেই জিনিসটা কিছু মনে করতো না। তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো, প্রথমেই দেখো আমরা অ্যান্সারটা লিখতে শুরু করেছিলাম এইভাবে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড দ্যাট, এখানে দ্যাট দিয়ে যুক্ত করব, দ্যাট দিয়ে যুক্ত করার পর লিখবো ইন দা বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, যে বকুল গাছে একদল বানর বাস করতো, এটা কিছু মনে করতো না। তাহলে এই কথাটা আমরা লিখে দেবো, কিভাবে লিখবো, ইন দা বকুল ট্রি, ইন দা বকুল ট্রি অর্থাৎ বকুল গাছে, লিভড বাস করত, এ স্মল ট্রুপ, ট্রুপ অফ মাঙ্কিজ, মাঙ্কিজ। এইভাবে আমরা অ্যান্সার লিখবো। দেখো এই যে লাইনটা আছে এইটা তোমরা এইভাবেও লিখতে পারো, এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ লিভড ইন দা বকুল ট্রি। তাহলে এইভাবে আমাদের অ্যান্সার করতে হবে।
আমরা চলে যাব এবার 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন কি আছে? হাউ ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ ভোলা গ্যান্ডপা ফাউন্ড? হাউ মানে কেমন করে, কিভাবে, ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ ভোলা গ্যান্ডপা, ভোলা গ্যান্ডপার নাতিকে ফাউন্ড খুঁজে পাওয়া গিয়েছিল। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার লিখতে গিয়ে আমরা কিভাবে আমরা এর অ্যান্সার লিখবো? প্রথমেই দ্য গ্র্যান্ডসন অফ ভোলা গ্যান্ডপা এটা 1 নম্বরে লিখবো, তারপরে ওয়াজ 2 নম্বরে লিখবো, তারপরে ফাউন্ড 3 নম্বরে লিখবো। তাহলে কিভাবে লিখবো? প্রথমেই লিখবো দ্য গ্র্যান্ডসন অর্থাৎ নাতি, গ্র্যান্ড সন কার গ্র্যান্ডসন? অফ ভোলা গ্যান্ডপা, ভোলা গ্যান্ডপার নাতি, ভোলা গ্র্যান্ড পা। এইটুকু আমরা প্রশ্ন থেকে লিখলাম। তারপরে কি লিখবো? ওয়াজ, ওয়াজ ফাউন্ড, ওয়াজ ফাউন্ড। ঠিক আছে, কেমন করে পাওয়া গেছিল? তাহলে এইটুকু আমরা প্রশ্ন থেকে লিখলাম। এবার আমরা বই থেকে লিখব। ঠিক আছে, বই থেকে লিখে দেখব যে আমরা কিভাবে আনসার করতে পারি। দেখো প্রথমে লেখা আছে, দেখো এখানে যে এখানে কিন্তু অ্যান্সারটা দেওয়া নেই। আমরা জানি ভোলা গ্যান্ডপার নাতিকে পাওয়া গিয়েছিল বিফোর লং, দেরি হওয়ার আগে। তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো? দেখো যেহেতু এই যে টপিকটা তোমাদের দেওয়া আছে এখানে অ্যান্সার দেওয়া নেই, তাই উত্তরটা যখন লিখবো আমরা তখন এইভাবে লিখবো যে ভোলা গ্যান্ডপা অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ ভোলা গ্যান্ডপা ওয়াজ ফাউন্ড বিফোর লং, বিফোর লং দেরি হওয়ার আগে তাকে পাওয়া গিয়েছিল। যদিও এই প্রশ্নের উত্তর আমাদের এই প্যাসেজে নেই, তবু অন্যান্য যখন অন্য প্যাসেজে কিন্তু এর উত্তরটা আছে। তো এবার আমরা চলে আসব কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এ দেখো পোয়েট্রি রয়েছে। এই পোয়েট্রি বা এই কবিতাটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা কিন্তু পরীক্ষায় এবার আসবেই। দেখো আই লাভ আমি ভালোবাসি, টু সি দেখতে, দ্য কটেজ স্মোক অর্থাৎ কুড়ে ঘরের ধোঁয়া, কার্ল যেটা কার্ল মানে কোঁকড়ানো হয়ে আপওয়ার্ডস ওপর দিকে, থ্রু দ্য ন্যাকেড ট্রিজ মানে একেবারে ওই ডালপালা যুক্ত কিন্তু পাতাহীন সেই গাছের ওপর দিয়ে যায়। দ্য পিজন্স মানে পায়রাগুলি, নেসেল্ট মানে জমা হয়, রাউন্ড দ্য কোট, কোট মানে তাদের যে বাসা, সেই বাসাতে, অন ডাল নভেম্বর ডেজ অর্থাৎ বিষণ্ণ নভেম্বর দিনগুলিতে, লাইক দিস এইভাবে। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং অর্থাৎ মোরগ যেগুলো ডাং হিল মানে ময়লা স্তূপের ওপরে তারা ডাকে। দ্য মিল সেলস অন দ্য হিট এগোয়িং অর্থাৎ মিল বলতে উইন্ড মিল, যেটা কিন্তু হিট বা একটা পাহাড়ের ওপরে বা স্তূপের ওপরে চলতে থাকে, এগোয়িং মানে চলতে থাকে। দ্য ফিদার ফ্রম দ্য র্যাভেন্স বিস্ট অর্থাৎ পালক, কার কাছ থেকে? র্যাভেন্সের যে বিস্ট অর্থাৎ র্যাভেন্স এক ধরনের পাখি, তার পালক থেকে। ফলস অন দ্য স্টাবল লি নিচে যে স্টাবল মানে ফাঁকা হয়ে যাওয়া যে লি জমি, জমি অর্থাৎ জমি যখন কাটা হয় তখন তার নিচে যে কাটা অংশটা থাকে তাকে স্টাবল লি বলা হয়। দ্য কর্ন অ্যাক্রন্স নেয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট অর্থাৎ অ্যাক্রন্স বলতে আমরা বলি এখানে এক ধরনের ফল, যেটা বৃদ্ধ ক্রো মানে কাকের যে বাসা সেখানে ফল পরে প্যাটারিং শব্দ করতে করতে ডাউন দ্য ট্রি গাছের নিচে। দ্য গ্রান্টিং পিগস মানে ঘোঁত করা যে পিগ মানে শুকরগুলো, দ্যাট ওয়েট ফর অল এই সবের জন্য অপেক্ষা করেছিল। কোনগুলোর জন্য? সেই অ্যাকনগুলির জন্য। তারা কি করে? স্ক্র্যাম্বল, তারা একে অপরকে ঠেলাঠেলি করে, অ্যান্ড হাড়ি তাড়াহুড়ো করে, হোয়ার দে ফল যেখানে সেগুলো পড়ে। অর্থাৎ দেখো এই কবিতাটা তোমাদের এখান থেকে অ্যান্সার করতে হবে। কি আছে? হুইচ পিকচার অফ দ্য কটেজ স্মোক ডাজ দ্য পোয়েট সি ইন অটাম। তাহলে অটাম কবিতায় কোন ধরনের পিকচার কবি এখানে তুলে ধরেছে। তাহলে এখান থেকে এই ধরনের কোশ্চেন যদি আসে আমরা তার অ্যান্সার কেমন করে করব। প্রথমেই দেখো লেখা আছে যে কার, লক্ষ্য করো যে কটেজ স্মোকের অর্থাৎ কুড়ে ঘরের ধোঁয়ার যে চিত্র সেটা বলেছে কার্ল আপওয়ার্ড থ্রু দ্য ন্যাকেড ট্রিজ। তাহলে এই কথাটাই আমরা লিখবো। কি করে লিখবো? এখানে লক্ষ্য করো সাবজেক্ট হচ্ছে দ্য পোয়েট, তাহলে দ্য পোয়েট লিখবো, তারপরে সি হয়ে যাবে সিজ কারণ ডাজ রয়েছে, তাহলে সি হয়ে যাবে সিজ। তাহলে আমরা কিভাবে লিখবো? প্রথমে লিখবো দ্য পোয়েট, তারপরে লিখবো সিজ, সিজ, হ্যাঁ sees the picture of the cottage reeds of the cottage smoke in autumn
শরৎকালে কবি যে কটেজ স্মোক বা কুড়ে ঘরের ধোঁয়ার যে ছবি দেখতে পায় সেটা হলো, তাহলে কিভাবে লিখবো? ইট ইজ সি দ্যাট, কি দেখতে পাই? দ্যাট ইট মানে এটা। এবার লিখে দাও কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ, এই কথাটা আমাদের লিখে দিতে হবে। কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ, অর্থাৎ একেবারে যে পাতাহীন গাছপালা, গাছ যেখানে ডালপালা আছে কিন্তু পাতা নেই, সেই ডালপালাহীন গাছের ওপর দিয়ে সেইগুলি কার্ল অর্থাৎ ঘুরতে ঘুরতে সেই ধোঁয়াগুলি যায়। 2 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য থিংস, সেই জিনিসগুলো কি? দ্য পোয়েট লাভস, কবি ভালোবাসে, টু সি দেখতে, অন নভেম্বর ডেজ, তাহলে নভেম্বর দিনগুলিতে কবি কি দেখতে ভালোবাসে? প্রথমেই দেখো লেখা আছে আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, তাহলে কটেজ স্মোক দেখতে ভালোবাসে। এখানে আরো জিনিসের কথা বলা হচ্ছে, তাহলে আর কি ভালোবাসে একবার দেখা যাক, কবি এটা ছাড়া আর কি ভালোবাসে? তাহলে 1 নম্বর আমরা তো এটাই পেলাম যে আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, এইটা একটা পেলাম। আর কি আছে এখানে দেখো, কবি এইটুকুর মধ্যে কিন্তু আমরা কটেজ স্মোকের কথাই পাচ্ছি যেটাকে কবি ভালোবাসে। তাহলে আমরা কি লিখবো? দ্য পোয়েট লাভস, দ্য পোয়েট লাভস, কবি ভালোবাসে। এবার কি লিখবো? টু সি দ্য কটেজ স্মোক, টু সি দেখতে, কি দেখতে? দ্য কটেজ স্মোক, অর্থাৎ কবি কটেজ স্মোক দেখতে ভালোবাসে। আরো অনেক কিন্তু কবি এখানে ভালোবাসে, যদিও তবুও কিন্তু যেহেতু এখানে তুলে দেওয়া নাই, শুধুমাত্র এইটাই তুলে দেওয়া আছে যে কটেজ স্মোকের কথা, তাই আমরা শুধুমাত্র কটেজ স্মোকের কথাই লিখলাম। ঠিক আছে, তারপরে দেখো এবার আমরা করব আনসিন প্যাসেজ। তো প্রথমে তোমাদের বলি আনসিন প্যাসেজ বড়ই হোক বা ছোটই হোক, যেমনই হোক আনসিন প্যাসেজ, তোমাদের মাথায় রাখতে হবে যে প্রথমেই কিন্তু আনসিন প্যাসেজ আমরা পড়বো না, প্রথমে আমরা কয়েকবার প্রশ্নগুলিকে পড়বো। দেখো প্রশ্নগুলি কি আছে। 1 নম্বর প্রশ্ন এর এক একটা, স্বামী বিবেকানন্দ's father was a clerk, a law clerk, an attorney at law of the High Court of Calcutta, none of these. Question number 2, Vishwanath was versed in English literature, Persian literature, Arabian literature, both A and B. Question number 3, Vivekananda's boyhood ideal of a magnificent person was the family doctor, the family priest, the coachman of the family, none of this. তারপরে দেখো question number B, Narendranath Dutta was born in an affluent family. Question number 2, Vivekananda was loved and revered only in India. Narendranath loved animals and birds. তারপরে যে প্রশ্নগুলি আছে সেগুলো আমরা পরে দেখছি, এগুলো আমরা যতক্ষণ না পুরোটা পড়ছি ততক্ষণ জানতে পারবো না। এবার আমরা পড়বো, আমি মানে সমেত বলবো, কিন্তু তোমরা লক্ষ্য করবে মানে সমেত না জানলেও অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। দেখো স্বামী বিবেকানন্দ, দ্য গ্রেট সোল, স্বামী বিবেকানন্দ একজন মহান আত্মা, লাভড অ্যান্ড রেভার্ড, তাকে ভালোবাসা হতো এবং সম্মান জানানো হতো ইন দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট, পূর্বে এবং পশ্চিমে, অর্থাৎ প্রাচ্যে এবং পাশ্চাত্যে। তাহলে প্রাচ্যে এবং পাশ্চাত্যে মানে হচ্ছে গোটা বিশ্বে, তাহলে নরেন্দ্রনাথকে গোটা বিশ্বে সম্মান জানানো হতো। এবার তোমরা দেখো এইখানে একটা কোশ্চেন পেয়েছো, বিবেকানন্দ ওয়াজ লাভড এন্ড রেভার্ড অনলি ইন ইন্ডিয়া। এখানে বলা হয়েছে বিবেকানন্দকে ভালোবাসা হতো এবং সম্মান জানানো হতো শুধুমাত্র ইন্ডিয়াতে। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারছো এখানে আমরা পাচ্ছি যে প্রাচ্যে এবং পাশ্চাত্যে অর্থাৎ গোটা বিশ্বে সম্মান জানানো হতো, আর এখানে অনলি ইন ইন্ডিয়া বলা আছে, তাহলে এটা হবে ফলস। এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু আমরা দেখো প্রথম লাইনটা পড়েই পেয়ে গেলাম। তারপরে দেখো ওয়াজ বর্ন অন মন্ডে জানুয়ারি 12, অর্থাৎ মন্ডে সোমবার 12 জানুয়ারি 1863 সালে জন্মগ্রহণ করে। ইট ওয়াজ দ্য ডে, এটা ছিল এমন একটা দিন when special worship is offered, একটা বিশেষ পূজা অর্পণ করা হতো টু দ্য গঙ্গা, গঙ্গা নদীর ওপরে, বাই মিলিয়ন্স অফ ডিভোটিস, মিলিয়ন্স মানে লক্ষ লক্ষ, আর ডিভোটিস মানে ভক্তদের দ্বারা। হিজ মাদার, তার মা ভুবনেশ্বরী দেবী,
তার মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী, নেমড হিম বীরেশ্বরা। তাহলে ভুবনেশ্বরী দেবী তার নাম কি রেখেছিল? বীরেশ্বরা। দ্য ফ্যামিলি, পরিবার, হাউএভার গেভ হিম, যদিও তাকে দিয়েছিল দ্য নেম অফ নরেন্দ্রনাথ দত্ত, কলিং হিম ফর শর্ট, শর্ট করে তাকে বলা হতো নরেন্দ্র, অর মোর এন্ডিয়ারিংলি, আরো প্রিয়ভাবে নরেন, এইটুকু বলা হতো। দা দত্ত ফ্যামিলি অফ কলকাতা, কলকাতার দত্ত পরিবার, ইনটু হুইচ, যার মধ্যে নরেন্দ্রনাথ হ্যাড বিন বর্ন, নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন, ওয়াজ ওয়েল নোন, খুব বিখ্যাত ছিল, ফর ইটস অ্যাফ্লুয়েন্স, মানে এর প্রাচুর্যের জন্য, মানে প্রচুর টাকা পয়সা ছিল। তারপরে ফিলান্থ্রপি, মানে লোক, মানে দেশের প্রতি, সমাজের প্রতি তাদের যে একটা দান ছিল তার জন্য। স্কলারশিপ, মানে পাণ্ডিত্যের জন্য। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট, একটা স্বাধীন সত্তার জন্য। দেখো এখানেও একটা অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। কোনটা পেলাম বলো তো? দেখো এখানে আছে, এটা আমরা পেয়েছি, নরেন্দ্রনাথ দত্ত ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, নরেন্দ্রনাথ দত্ত একটা সচ্ছল পরিবারে বা একটা ধন সম্পদপূর্ণ পরিবারে জন্মগ্রহণ করেছিল, এটা আমরা পেলাম, এটা কিন্তু ট্রু। তারপরে দেখো নরেন্দ্রনাথ লাভ অ্যানিমালস অ্যান্ড বার্ডস, এটা আমরা এখনো পাইনি, দেখছি। তারপর দেখো তারপরে কি আছে, আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট স্পিরিটের পর থেকে আমরা পড়বো দ্য গ্র্যান্ডফাদার, অর্থাৎ দাদু দুর্গাচরণ, আফটার দ্য বার্থ অফ হিজ ফার্স্ট সন, তার প্রথম সন্তানের জন্মের পর, হ্যাড রিনাউন্সড দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীকে ছেড়ে চলে গেছিলেন, মানে পৃথিবীকে ছেড়ে চলে গেছিলেন মানে মৃত্যুবরণ করেননি, তিনি এই সমাজ ছেড়ে চলে গেছিলেন ইন সার্চ অফ গড, ভগবানের উদ্দেশ্যে। দ্য ফাদার বিশ্বনাথ, an attorney law of the Calcutta High Court of the High Court of Calcutta, কলকাতা হাইকোর্টের একজন অ্যাটর্নি জেনারেল ছিলেন বিশ্বনাথ, মানে কার বাবা? আমাদের এই নরেন্দ্রনাথ বা বিবেকানন্দের বাবা। ওয়াজ ভার্স, তিনি খুব দক্ষ ছিলেন ইন ইংলিশ অ্যান্ড পার্সিয়ান লিটারেচার, ইংরেজি এবং পার্সিয়ান লিটারেচারে। অ্যান্ড অফেন এন্টারটেন, প্রায় তিনি এন্টারটেন করতেন হিমসেলফ, নিজেকে, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের, বাই রিসাইটিং, আবৃত্তি করে, ফ্রম দ্য বাইবেল অ্যান্ড দ্য পোয়েট্রি অফ হাফিজ, বাইবেল থেকে এবং হাফিজের যে কবিতা আছে সেগুলো থেকে, বোথ অফ হুইচ, যেগুলোকে হি বিলিভ, সে বিশ্বাস করত, কন্টেন্ট ট্রুথ, সত্য ধরে রেখেছে, আনম্যাচড বাই হিউম্যান থিঙ্কিং, যেগুলো মানুষের চিন্তার বাইরে, এলসওয়্যার। তাহলে এখান থেকেও কিন্তু কিছু অ্যান্সার আমরা পেয়ে গেছি। দেখো কি কি অ্যান্সার পেয়েছি ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে দেখো আমরা এটা পাইনি, নরেন্দ্রনাথ দত্ত লাভ অ্যানিমালস অ্যান্ড বার্ডস, এটা পাইনি, কিন্তু দেখো এটা পেয়েছি যে স্বামী বিবেকানন্দ ফাদার ওয়াজ, এইটা আমরা পেয়ে গেছি। বিবেকানন্দের বাবা কি ছিল? অ্যান অ্যাটর্নি অ্যাট ল অফ হাইকোর্ট অফ ক্যালকাটা। আর একটা দেখো বিশ্বনাথ ওয়াজ ভার্সড ইন, দুটোতেই ছিল, একটা হচ্ছে পার্সিয়ান এবং আর একটা হচ্ছে কি ইংলিশ। তাহলে আমরা কি বলবো? বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ ডিএডটা। 3 নম্বর দেখো বিবেকানন্দ বয়হুড আইডিয়াল অফ এ ম্যাগনিফিসেন্ট পারসন ওয়াজ, এটা আমরা পাইনি, ঠিক আছে, এটা আমরা দেখছি পরে। তারপরে দেখো তাহলে বিবেকানন্দের যে বাবা ছিল সে কিন্তু একটা ওয়ার্ল্ডলি লাইফ জীবনযাপন করত। হি ডিরাইভ এ লার্জ ইনকাম, সে প্রচুর ইনকাম করত ফ্রম হিজ ল প্র্যাকটিস থেকে। অ্যান্ড আনলাইক হিজ ফাদার, তার বাবার মতন না হয়ে, তার বাবা কি করেছিল? এই সংসার ছেড়ে সে একেবারে ভগবানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, আর তার বাবা কিন্তু এই সংসার জীবনযাপনকে ভালোবাসতো। থরলি এনজয়েড দ্য ওয়ার্ল্ডলি লাইফ, সে যে আমাদের পার্থিব জীবন, সেই পার্থিব জীবনকে এনজয় করত। অ্যাজ এক্সপার্ট ইন কুকারি, সে ছিল এক্সপার্ট, কুকারি মানে রান্না করাতে, সে রান্না বান্না করতো। হি প্রিপেয়ার্ড রেয়ার ডিশেস, সে একটা নতুন ধরনের খাবার তৈরি করতো, প্রতিদিন নতুন ধরনের খাবার তৈরি করতো। অ্যান্ড লাইক, পছন্দ করতো, টু শেয়ার দেম, সেগুলিকে ভাগ করে নিতে, উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সঙ্গে। ট্রাভেল ওয়াজ অ্যানাদার অফ হিজ হবিজ, তার অন্যান্য যে হবিজ বা যে সমস্ত শখ ছিল তার মধ্যে ট্রাভেল বা যাত্রা করা ছিল একটা হবিজ। তারপরে দেখো নরেন্দ্রনাথ গ্রিউ আপ, নরেন্দ্রনাথ বেড়ে উঠেছিল টু বি সুইট, সুইট মানে খুব মিষ্টি, খুব মিষ্টি একটি ছেলে। সান টেম্পার্ড মানে কি? একদম যার মন প্রাণ চঞ্চল সেই রকম। বাট কিন্তু ভেরি রেস্টলেস বয়, খুব অস্থির ছিল আমাদের এই স্বামী বিবেকানন্দ। 2 নার্সেস ওয়ার নেসেসারি, 2 জন সেবিকার প্রয়োজন ছিল। টু কিপ হিজ
এক্সাবারেন্ট এনার্জি, তার এক্সাবারেন্ট মানে প্রচুর যে এনার্জি শক্তি, সেটাকে ধরে রাখতে দুজন নার্সের প্রয়োজন ছিল, আন্ডার কন্ট্রোল, তাকে কন্ট্রোল করতে। অ্যান্ড এবং হি ওয়াজ এ গ্রেট টিজ টু হিজ সিস্টার্স, তার বোনদেরকে সে টিজ করতো, অর্থাৎ বিরক্ত করতো বা তাদের সঙ্গে একটু ছড়াফড়া করতো। নরেন ফেল্ট, নরেন অনুভব করতো এ চাইল্ডস লাভ, একটি মানে বাচ্চার ভালোবাসা, ফর বার্ডস অ্যান্ড এনিম্যালস, পশু এবং পাখিদের প্রতি। অ্যান্ড হিজ ক্যারেক্টারিস্টিক্স রিঅ্যাপিয়ার্ড, তার চরিত্র এটাই বোঝানো যায় যে ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ হিজ লাইফ, অর্থাৎ জীবনের শেষ দিন পর্যন্ত সে কিন্তু এই অ্যানিম্যালদেরকে ভালোবাসতো। দেখো এখান থেকে কিন্তু আমরা আরেকটা অ্যান্সার পেয়ে গেছি, আমরা পরে আসছি। দেখো অ্যামং হিজ বয়হুড, তার বাল্যকালের মধ্যে পেটস মানে পোষা কুকুরগুলি ওয়ার এ ফ্যামিলি অফ, দেখো পোষা জিনিসগুলি কি কি ছিল, কাউ ছিল, মাংকি ছিল, গোট ছিল, পিকক ছিল, সেভারাল পিজন, বেশ কিছু পায়রা ছিল, গিনিপিগস ছিল। দ্য কোচম্যান অফ দ্য ফ্যামিলি, পরিবারের যে কোচম্যান, কোচম্যান মানে আগেকার দিনে বড় বড় যারা ব্যক্তি তাদের বাড়িতে একটি করে ঘোড়ার গাড়ি থাকতো, আর সেই ঘোড়ার গাড়ি যারা চালাতো তাদেরকে বলা হতো কোচম্যান। উইথ হিজ টারবান, তার পাগড়ি পরা থাকতো, হুইপ চাবুক থাকতো, এ ব্রাইট কালার লিভারি, একটা উজ্জ্বল রঙের লিভারি মানে কটিবন্ধ থাকতো। ওয়াজ ইজ বয়হুড আইডিয়াল অফ ম্যাগনিফিসেন্ট পার্সন, অর্থাৎ তার একটা আদর্শ ছিল, অর্থাৎ বিবেকানন্দকে আদর্শ মনে করতো সেই কোচম্যানকে। and he often expressed, সে প্রায় প্রকাশ করতো the ambition, উচ্চাকাঙ্ক্ষা, কি হওয়ার জন্য, to be like him, তার মতন হবে, when he grew up, যখন সে বড় হবে তখন সে কোচম্যানের মতন হবে। এবার দেখো তোমরা অ্যান্সার গুলো সহজেই পারবে, আমরা বেশ কিছু অ্যান্সার আগেই করে নিয়েছি। যেমন বিবেকানন্দ ফাদার ওয়াজ অ্যাটর্নি, বিশ্বনাথ ওয়াজ দুটোই, ইংলিশ এবং পার্সিয়ান দুটোই। এবার বিবেকানন্দ বয়হুড আইডিয়াল, বুঝতে পারছো, দ্য কোচম্যান অফ দ্য ফ্যামিলি। এবার দেখো ট্রু ফলস এর মধ্যে আমরা করেছি নরেন্দ্রনাথ দত্ত ওয়াজ বর্ন ইন অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, এটা কিন্তু ট্রু। বিবেকানন্দ ওয়াজ লাভড এন্ড রেভার্ড অনলি ইন ইন্ডিয়া, এটা ফলস আমরা পেয়েছিলাম। এবার দেখো নরেন্দ্রনাথ লাভড অ্যানিমালস এন্ড বার্ডস, আমরা পেয়েছি, এটা ট্রু। এবার লাস্ট কোশ্চেনে আমরা চলে আসবো, দেখো যে হোয়াট ওয়াজ দত্ত ফ্যামিলি ওয়েল নোন ফর, তাহলে হোয়াট ওয়াজ দত্ত ফ্যামিলি ওয়েল নোন ফর, এই কোশ্চেনটা যখন উত্তর আমরা লিখবো তখন আমরা এই সেন্টেন্সের সাবজেক্টকে খুঁজবো। সাবজেক্ট হলো দত্ত ফ্যামিলি, তাহলে দত্ত ফ্যামিলি আমরা আগে লিখবো, তারপরে ওয়াজকে লিখবো, অর্থাৎ হেল্পিং ভার্বটাকে পরে নিয়ে যাব, তারপরে ওয়েল নোন ফর লিখবো 3 নম্বর। তাহলে কিভাবে লিখবো আমরা, প্রথমেই লিখবো দত্ত ফ্যামিলি ওয়াজ ওয়েল নোন ফর, এইটুকু আমরা লিখবো। এবার কিসের জন্য ওয়েল নোন বা ভালোভাবে জানা যেত সেটা আমরা এবার খুঁজবো। দেখো আমরা কিন্তু জানি কিসের জন্য ওয়েল নোন ছিল, ভালো করে দেখো এখানে লেখা আছে ওয়েল নোন আছে, এখানে ওয়েল নোন, ভালো করে লক্ষ্য করো, ওয়েল নোন আছে, ফর আছে ইটস অ্যাফ্লুয়েন্ট ফিলান্থ্রপি স্কলারশিপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট, এই কথাটা আমরা এবার জুড়ে দিব। তাহলে অ্যান্সারটা কি হলো, দত্ত ফ্যামিলি ওয়াজ ওয়েল নোন ফর ইটস অ্যাফ্লুয়েন্ট ফিলান্থ্রপি স্কলারশিপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট, এটা হয়ে গেল অ্যান্সার। আমরা চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেন লক্ষ্য করো, হোয়াই ওয়ার টু নার্সেস, কেন দুজন সেবিকা নেসেসারি প্রয়োজন ছিল ফর নরেন্দ্রের জন্য। তাহলে এটাও যখন অ্যান্সার করব তখন লক্ষ্য করব আমাদের সাবজেক্ট কোনটা, টু নার্সেস, এটা হলো সাবজেক্ট, তাহলে এটা 1 নম্বরে লিখবো, তারপর ওয়ার 2 নম্বরে লিখবো, তারপর নেসেসারি 3 নম্বরে, তারপরে ফর নরেন্দ্র 4 নম্বরে। তাহলে কিভাবে লিখবো আমরা, দেখো প্রথমে লিখবো টু নার্সেস, এই সাবজেক্টটাকে আমরা আগে নিয়ে আসবো, তারপরে ওয়ার দেবো, অর্থাৎ হেল্পিং ভার্ব বা মেন ভার্বটাকে দেবো, ওয়ার নেসেসারি, অর্থাৎ দুজন নার্সের প্রয়োজন ছিল, কার জন্য, ফর নরেন্দ্রের জন্য। কেন বলো, কারণ তার একটা স্পিরিট ছিল, সেই স্পিরিটকে কন্ট্রোলে রাখার জন্য। তাহলে আমরা বই থেকে অর্থাৎ আমাদের টেক্সট থেকে অ্যান্সারটাকে খুঁজে লিখবো, কারণ সবসময় আমরা চেষ্টা করব অ্যান্সারটা যেন আমরা এই টেক্সট থেকে খুঁজে পাই, তাহলে ভুল হওয়ার চান্স কম থাকবে। তাহলে দেখো আচ্ছা দেখো তাহলে কেন দুজন নার্সের প্রয়োজন ছিল, তোমরা এটা খোঁজো কোথায় নার্সের প্রয়োজনের কথা বলা হয়েছে, ভালো করে খুঁজলেই কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। দেখো
কোথায় যেন দেখলাম যে টু নার্সের প্রয়োজন ছিল। এন্টারটেইন হিমসেলফ হিজ ফ্রেন্ডস রিসাইটিং, এটা ঠিক আছে। এখানে দেখো রেস্টলেস, টু নার্সেস ওয়্যার নেসেসারি টু কিপ হিজ, কিসের জন্য? তাহলে এইখান থেকে আমরা লিখবো নরেন্দ্র, এখান থেকে লিখবো টু কিপ হিজ এক্সাবারেন্ট এনার্জি আন্ডার কন্ট্রোল। ঠিক আছে, এইটুকু লিখতে হবে। তাহলে টু নার্সেস ওয়্যার নেসেসারি ফর নরেন্দ্র টু কিপ হিজ এক্সাবারেন্ট এনার্জি আন্ডার কন্ট্রোল, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই হয়ে গেল আমাদের একেবারে লাস্ট কোশ্চেন। এবার আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনটাই করব। রাইটিং সেকশন যেগুলো রয়েছে সেগুলো আমি অন্য ভিডিওতে, যখন এগুলো হয়ে যাবে পরপর, তখন রাইটিং সেকশনগুলো আমি 2-3টে ভিডিওতে পরপর আলোচনা করে দেবো। তো চলো আমরা গ্রামার সেকশনটা একবার আলোচনা করি। গ্রামার সেকশনে প্রথমে কি লেখা আছে দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথমে আছে মুড অফ ন্যারেশন। আমরা ন্যারেশন চেঞ্জের নিয়ম জানি যে 5 প্রকারের সেন্টেন্স রয়েছে, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই যে ইম্পারেটিভ, এই 5 প্রকারের যে সেন্টেন্স রয়েছে সেই 5 প্রকারের সেন্টেন্স অনুসারে আমাদের 5 রকমের ন্যারেশন চেঞ্জ করতে হয়। তো প্রথমে দেখো ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা রয়েছে সেটা একটা তো এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, এবং তার মধ্যেও লক্ষ্য করো এটা ইয়েস নো কোশ্চেন, কারণ এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নেই। তাহলে এক্ষেত্রে আমরা কেমন করে ন্যারেশন চেঞ্জ করি? আই সেড টু মাই ব্রাদার, যেহেতু এটা প্রশ্ন তাই আই সেড টু হয়ে যাবে আই আস্কড মাই ব্রাদার, আমি আমার ভাইকে জিজ্ঞেস করেছিলাম। এবার আমরা এখানে কি যোগ করব? আমরা জানি যদি ইয়েস নো কোশ্চেন হয় সেক্ষেত্রে ইফ বা ওয়েদার যোগ করব, ইফ অথবা WHETHER, এই দুটোর মধ্যে একটা শব্দ যোগ করব। এবার দেখো আমাদেরকে সব সময় কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে ক্যান চলে যাবে পরে, ইউ চলে আসবে আগে। তাহলে ইউ বলতে কে? ইউ বলতে মাই ব্রাদার, তাহলে আই সেড টু মাই ব্রাদার, তাহলে ইউ বলতে তুমি, তাহলে এখানে বলছে আই আস্কড মাই ব্রাদার ইফ, তাহলে ইউ হয়ে যাবে মাই ব্রাদার, ইউ হয়ে যাবে মাই ব্রাদার, মাই ব্রাদার, আমার ভাই। ক্যানের পাস্ট টেন্স হবে, কেন? সেড টু আছে অর্থাৎ পাস্ট টেন্স আছে, তাহলে মাই ব্রাদার ক্যান হয়ে যাবে কুড, ক্যান হয়ে যাবে কুড। এবার দেখো সলভ দিস প্রবলেম নাও, ভালো করে লক্ষ্য করো, দিস প্রবলেম হয়ে যাবে দ্যাট প্রবলেম, কারণ এটা অতীতের কথা বলছে তাই দিস হয়ে যাবে দ্যাট প্রবলেম। ঠিক আছে, দ্যাট প্রবলেম। এবার নাও থাকলে আমরা কি করব? দেন, নাও থাকলে করব দেন। এটা হচ্ছে তোমাদের ন্যারেশন চেঞ্জের অ্যান্সার। এবার আমরা চলে আসবো ভয়েস চেঞ্জ। দেখো কি বলছে, দ্য নার্স উইল অ্যাটেন্ড টু দ্য পেশেন্ট। এখানে লক্ষ্য করো আমরা ভয়েস চেঞ্জ করার সময় সাবজেক্ট এবং অবজেক্টকে লক্ষ্য রাখবো। দ্য নার্স সাবজেক্ট এবং উইল অ্যাটেন্ড টু এটা ভার্ব, আর দ্য পেশেন্ট হলো অবজেক্ট। তাহলে কিভাবে আমরা এর অ্যান্সার করব? প্রথমে দ্য পেশেন্টকে আগে নিয়ে আসবো, তাহলে আমরা লিখবো দ্য পেশেন্ট। এবার লক্ষ্য করো উইলের জায়গায় উইল বসবে, আর উইলের পরে আমরা কি বসাবো? বি ভার্ব বসাবো, উইল বি। এবার অ্যাটেন্ডের 3 নম্বর ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে অ্যাটেন্ডেড টু, অ্যাটেন্ড টু হয়ে যাবে অ্যাটেন্ডেড টু। তারপরে লিখবো বাই দ্য নার্স, বাই দ্য নার্স, বাই দ্য নার্স। তোমরা এখানে কনফিউজ হবে যে অ্যাটেন্ডেড টু কেন হলো, কারণ এটা একটা তোমার ফ্রেজাল ভার্ব। অ্যাটেন্ড মানে যোগদান করা, কিন্তু অ্যাটেন্ড টু মানে কি করা? যে যোগদান করা নয়, এখানে দেখাশোনা করা অ্যাটেন্ড টু মানে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ। এরপরে দেখো রয়েছে আইডেন্টিফাই দ্য ক্লজ। ক্লজ মানে কি? ক্লজ মানে বাক্যাংশ। এই বাক্যাংশ ক্লজ আমরা জানি 2 প্রকার। একটা হলো কি ক্লজ বলো? একটা হলো তোমার মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এই যে সাবঅর্ডিনেট ক্লজ বা সাব ক্লজ, এই সাব ক্লজ বা 3 প্রকার। কি কি? নাউনের মতন কাজ করলে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। ঠিক আছে, আবার যদি এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর যদি এটা অ্যাডভার্বের মতন কাজ করে তাহলে এটা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ। এই 3 প্রকারের সাব ক্লজকে আমরা পাই। তো আমরা দেখবো যে এটা কোন ধরনের ক্লজ। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। এখানে লক্ষ্য করো সাবজেক্টের ঘরে বসেছে দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে এইটাকে আমরা কি ক্লজ বলতে পারি? সবসময় মনে রাখবে সাবজেক্টের ঘরে কে বসে? নাউন বা প্রোনাউন।
তাহলে এটাকে আমরা বলবো নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। এটা হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। যদি সাবজেক্ট এবং অবজেক্টের ঘরে কোনো ক্লজ বসে সে অবশ্যই নাউন ক্লজ হবে। তারপরে দেখো কি আছে, ইট রেন্স, হ্যাজ বিন রেনিং, ইজ রেনিং, সিন্স মর্নিং। যদি সময়ের উল্লেখ থাকে, যেমন সিন্স মর্নিং অর্থাৎ কি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ হ্যাজ বিন, হ্যাভ বিন, পাস্টে হ্যাড বিন। তাহলে এক্ষেত্রে আমাদের এই অপশনটা ঠিক হবে, হ্যাজ বিন রেনিং। আমরা 5 নম্বরে আসবো, আই শ্যাল হ্যাভ ব্রট এ ক্রিকেট ব্যাট বাই টুমরো। এটাও ভয়েস চেঞ্জ। তোমরা লক্ষ্য করো এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হলো আই, শ্যাল হ্যাভ ব্রট এতদূর পর্যন্ত হলো ভার্ব, এ ক্রিকেট ব্যাট এটা হলো অবজেক্ট। বাই টুমরোকে এখন বাদ দাও তুমি, বাই টুমরো লাস্টে বসাবো। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদের চিহ্নিত করা হয়ে গেছে। এবার আমরা অ্যান্সার করব, কি লিখবো, এ ক্রিকেট ব্যাট। তাহলে আই এর জায়গায় আমরা লিখবো এ ক্রিকেট ব্যাট। এবার আমরা শ্যাল লিখবো না, আমরা উইল লিখবো। আয়ের জন্য শ্যাল বসে কিন্তু বাকি জায়গায় উইল বসে। তাহলে এ ক্রিকেট ব্যাট উইল। এবার কিন্তু হ্যাভ রয়েছে, হ্যাভ বসাবো। এই হ্যাভের পরে কিন্তু বি ভার্ব হিসাবে বিন বসে। তাহলে উইল হ্যাভ বিন। এই যে বটটা আছে এই বটটা কিন্তু 3 নম্বর ফর্ম যেমন রয়েছে তেমনি 3 নম্বর ফর্মই থেকে যাবে। তাহলে হ্যাভ বিন বট। এবার কি আছে, বাই আই হয়ে যাবে মি, বাই মি। এবার লাস্টে আছে বাই টুমরো, বাই টুমরো বসিয়ে দেব। এই যে বাই টুমরো এটা আমরা আগেও বসাতে পারি, এটা আমরা সেন্টেন্সের আগেও বসাতে পারি। যাই হোক আমরা লাস্টে বাই টুমরো বসিয়ে দেব। তাহলে এটা হয়ে গেল আমাদের ভয়েস সেট। এবার আমরা লাস্টে চলে আসছি, আবার দেখো চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে বলছে। লক্ষ্য করো তো এই যে হুররে কথাটা আছে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেভাবে ন্যারেশন চেঞ্জ করি সেইভাবে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো দেখো আমরা কি করব, আমরা এখানে লিখবো দ্য গার্লস ট্রিয়াম্ফ্যান্টলি সেড, আছে না, এই দ্য গার্ল আমরা লিখবো আগে, তারপরে গার্লস, তারপরে ট্রায়াম্ফ্যান্টলি, সেডটা হয়ে যাবে এক্সক্লেমড, এবার বসবে দ্যাট, এবার দ্যাট। তারপরে কি আছে, উই মানে আমরা, তাহলে মেয়েরা বলছে তাহলে আমরা বলবো তারা, তাহলে উই হয়ে যাবে দে। এবার দেখো এই হুডে কিন্তু উঠে যাবে এক্সক্লেমের জন্য, হ্যাভ হয়ে যাবে কি বলো, হ্যাড, ওন দা ম্যাচ। তাহলে এই হয়ে গেল আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। এরপরে দেখো রয়েছে আবার ভয়েস চেঞ্জ, দে এগ্রিড টু মাই প্ল্যান। এখানে তোমরা লক্ষ্য করবে ভালো করে, দে এগ্রিড টু মাই প্ল্যান, এখানে দে সাবজেক্ট, ঠিক আছে, এগ্রিড টু একসঙ্গে, ভার্ব মাই প্ল্যান অবজেক্ট। তাহলে এইভাবে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টকে চিহ্নিত করলাম। এবার আমরা কি করব, এটার ভয়েস চেঞ্জ করব। কি করে করব, প্রথমে লিখবো মাই প্ল্যান, মাই প্ল্যান। এবার দেখো এগ্রিড এর ভার্বের 2 নম্বর ফর্ম, তাহলে বি ভার্ব হিসেবে আমরা কাকে বসাবো, অ্যামিজারকে নয় কিন্তু ওয়াজ ওয়ারকে। আর মাই প্ল্যান সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াজ বসবে, ওয়াজ। এবার এগ্রিড টু করব, এই এগ্রিড টু 2 নাম্বার, কিন্তু এই যে আমরা এগ্রিড টু লিখবো এটা 3 নাম্বার। তাহলে মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু হয়ে গেল। এবার হবে বাই, দে থাকলে কি হয় জানো তোমরা সবাই, দে থাকলে অবজেক্ট হয় দেম। এবার আবার দেখো লেখা আছে চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। দেখো মুড অফ ন্যারেশন কি লেখা আছে, পৌলমি সেজ আই অ্যাম ফাইন। এখানে লক্ষ্য করো এখানে সেজ রয়েছে, তার মানে পাস্ট টেন্স কিন্তু করা যাবে না, এক্ষেত্রে প্রেজেন্ট টেন্সেই করতে হবে। আমরা কি করব, পৌলমি সেজ যেমন আছে সেজ করব, তারপরে দ্যাট করব। এবার আইটা পৌলমি, তাহলে সি করতে পারি বা পৌলমির নামটাও লিখতে পারি। এবার অ্যামিজারের মধ্যেই বসবে, ওয়াজওয়ারের মধ্যে কিন্তু বসবে না, কারণ পাস্ট টেন্স নয়। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, ইজ, সি ইজ ফাইন, কারণ একের পরে ইজ বসে। কিন্তু যদি এখানে সেড থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ইজের জায়গায় ওয়াজ করতাম। তাহলে এই হয়ে গেল আমাদের যে মডেল সেট নাম্বার 1 ডাক অ্যান্ড ডাকের কোশ্চেন ব্যাংকের তার 1 নম্বর সেট। এবার এই যে রাইটিং দেখতে পাচ্ছ এই রাইটিং গুলোকে এক জায়গায় করে
আমি একটা বা দুটো বা তিনটে ক্লাসে সম্পূর্ণভাবে রাইটিং গুলো আলোচনা করব। আপাতত আমি শুধুমাত্র সিন সেকশন, আনসিন সেকশন এবং গ্রামার সেকশন, এই তিনটে সেকশনকে কমপ্লিট করার চেষ্টা করছি। আগামী দিন আমি মডেল সেট নাম্বার 2 নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য